আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। আজ আমরা থার্ড ইয়ারের জন্য ইন্স্যুরেন্স আর রিস্ক ম্যানেজমেন্ট পড়ব। আমাদের থার্ড ইয়ারের যে কোর্সটা আছে সেই ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্টের আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অগ্নিবীমা। অগ্নিবীমা হচ্ছে, আগে জানো যে অগ্নিবীমাটা কি? অগ্নিবীমা হচ্ছে যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদগুলো যদি আগুনে ক্ষয়ক্ষতির পরও আমরা কীভাবে সেই ক্ষতিপূরণকে ব্যবসা বাণিজ্য করতে পারি তার উপরে একটা টপিকস আমরা যেটা পড়বো বিমা। সেই বিমাতে দেখো আমরা বলি যে প্রথমে আমাদের তিনটা পার্ট আছে এটার, এই অধ্যায়ের। সেটা হচ্ছে একটা হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, মানে আমরা যদি অগ্নিবীমাকে ভাগ করি মোটামুটি আমরা তিনটা সেশনে তিনটা টপিক্সে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ক্লেম অ্যান্ড সেটেলমেন্ট, কীভাবে সেটা বিমা দামি পরিশোধ করা হয় সেটা, আরেকটা হচ্ছে রিইন্স্যুরেন্স, কীভাবে পুনর্বিমার অগ্নিবীমাটা করা হয়। আমরা এটাকে তিনটা ক্লাসে এই তিনটা সেশন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা যেটা বলবো ফায়ার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট সম্পর্কে যে যাবতীয় যে বিষয়গুলো আছে আজকে আমরা সেগুলো আলোচনা করব। এখানে আমরা কিছু প্রশ্ন, যদি আমরা প্রশ্নকে সামনে রেখে আলোচনা করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তা আমরা আজকে যে প্রশ্নগুলো নিচ্ছি সেটা হচ্ছে অগ্নিবীমা কি, এর অপরিহার্য উপাদান, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে অগ্নিবীমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলী, কিছু অব্যক্ত শর্তাবলী থাকে, মানে আমাদের লিখিত যে থাকবেই তার বাইরেও কিছু যে শর্ত যেগুলো তোমার পূরণ করতে হবে, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটা করব যে অগ্নি ঝুঁকির প্রকারভেদ। অগ্নি ঝুঁকিতে দুই ধরনের ঝুঁকি আছে, আমরা সেই ঝুঁকিগুলো আলোচনা করব। তো আজকে আমরা আমাদের পাঠক্রম এভাবে সাজিয়েছি। তো আমরা কথা না বলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে অগ্নিবীমা এবং অগ্নিবীমার অপরিহার্য উপাদানগুলো। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে আমার অগ্নিবীমা কি। অগ্নিবীমা কি তার আগে জানার জন্য আমরা আসো একটু আগুন নিয়ে একটু কথা বলি। দেখো, এই সভ্যতার শুরুটা কিন্তু আগুন থেকে হয়েছে। কিভাবে? যেমন তুমি যদি ধরো আমাদের প্রাচীনকালে মানুষ কোথায় বাস করত? গুহায় বাস করত। গুহায় যখন এই যে পাহাড়ের পাথরে পাথরে গায়ে বা গাছে গাছে লেগে ঘর্ষণের মাধ্যমে যখন আগুন জ্বলতো তখন মানুষ কি করতো? ভয় পেত। ভয়ে তারা কি করলো? তারা কিন্তু তখন এই আগুনের পূজা করতে শুরু করলো। দেখো, একটা পর্যায়ে কিন্তু সেই আগুনকে ব্যবহার করেই তারা একদম মুঠোয় নিয়ে আসলো। আসার পরে ব্যবহার করে তাদের পশু পাখি যে কাঁচা মাছ মাংস খেত, সেগুলোও কিন্তু তারা তোমার পুড়িয়ে খাওয়ার মতো একটা সভ্যতা তারা চালু করে ফেললো। তারপরে ধরো তারা এই আগুনকে নিয়ন্ত্রণ করে কিন্তু তারা যাবতীয় কাজ, আজকে যে আমরা এখানে আসছি বেসিক্যালি সত্যি কথা এই আগুনের আবিষ্কারের ফলে কিন্তু আজকে মানব সভ্যতা এত উৎকর্ষ হয়েছে। কিন্তু দিন শেষে আমরা কি পুরোটাই আগুনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? একদম পারিনি। যখনই আগুন আমাদের একটা বড় ধরনের হাতিয়ার, যখন তার আমরা একটা ঠিক ব্যবহার করতে পারবো। কিন্তু যখনই আমরা একটু অসাবধানতা বা অন্য কোনো প্রাকৃতিক দৈব কারণে যখন এই আগুন কিন্তু যখন মারাত্মক আকার ধারণ করতে পারে তখন কিন্তু সে একটা নিষ্ঠুর শাসকে পরিণত হয়, একদম সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তুমি যদি দেখো আমাদের সময় 1666 বা 67 সালে এরকম একটা সময়, মেবি 1666 সাল আমি যদি ভুল না করি, 1666 সালে লন্ডনে একটা অগ্নির মানে আগুনের কারণে একটা কি বলবো, একটা আগুন লাগার কারণে ওইখানে প্রায় 434 একর জমি একদম জ্বলে পুড়ে একদম একদম শেষ হয়ে গেছিল। তোমার প্রায় তোমাদের আমরা যদি একটা এক্সাক্ট এটা বলি তাহলে আরো ভালো হয়, প্রায় 13,000-এরও বেশি বিল্ডিং কিন্তু পুড়ে ছাই হয়ে গেছিল লন্ডনের মতো একটা জায়গায় 1666 সালে। তার মানে কি, আগুনকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তখন যত বড়ই তুমি হও না কেন তোমার এগুলো কিন্তু সব পুড়ে ছাই। এইরকম একটা পরিস্থিতিতে 1680 খ্রিস্টাব্দের দিকে তোমার লন্ডনের নিকোলাস রাবন, উনি এই যে তোমার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দালান কোঠার জন্য
উনি একটা অগ্নি অফিস নামে একটা একটা সংস্থা চালু করে। আসলে উনাকেই আধুনিক অগ্নি বিমার জনক বলা হয়। আমরা এতক্ষণ অগ্নি নিয়ে অনেক কথা বললাম, এগুলো জাস্ট একটা শুরুর বিষয়টা। দেখো, এগুলো শিল্প বিপ্লবের ফলে কিন্তু অগ্নিবিমার ব্যাপক প্রচলন হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই অগ্নিবিমা একদম একটা অপরিহার্য বিমা কিন্তু হয়ে গেছে এখন সারা বিশ্বে। তো আজকে এটার ইতিহাসটা আরও অনেক বিশাল, আমরা আর ওদিকে না যেয়ে আমরা আমাদের মূল কথাতে চলে আসি। তো এই অগ্নি দিয়ে যখন আমরা কাজ করব, আধুনিক সভ্যতার ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা শুরু করতে পারি। কিন্তু যখনই অগ্নি আমরা অসাবধানতাবশত আমরা সেটাকে ঠিক ব্যবহার করার সময় ঝামেলা হয় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তারপর থেকেই আমাদের অগ্নিবিমা নামে চালু হলো একটা বিমা। এই অগ্নিবিমা কিন্তু অন্যান্য বিমার মতোই। অন্যান্য বিমা বলতে আমরা আসলে কি বুঝি, যদি এটা আগে বলি, যে বিমা হচ্ছে দুটো পক্ষ থাকবে, দুই পক্ষের মধ্যে এক পক্ষ গ্রহীতা এক পক্ষ দাতা থাকবে, একটা ব্যবসায়িক একটা ব্যাপার থাকবে, বিমাযোগ্য স্বার্থ থাকবে। এইখানে ধরো আমি কোনো ব্যবসা করতেছি, ব্যবসা আগুন লেগে আমার কোনো ক্ষতি হয়ে গেছে, ধরো আমার সমস্ত ইনভেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আগুন লেগে যখন ক্ষতি হয় একটা মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যায়। ঠিক বিমা কোম্পানি এইখানটাতেই কাজ করে, যে আগুন লেগে যাতে কেউ নিঃস্ব হয়ে না যায়, যাতে সে পুনরায় একটা কাজ করতে পারে, এই জন্য একটা চুক্তিবদ্ধ সম্পর্ক হয়। সেই চুক্তিবদ্ধ সম্পর্কের মধ্যে একজন বিমা গ্রহীতা সে নির্দিষ্ট প্রিমিয়ামের ফলে একটা বিমাযোগ্য স্বার্থ তৈরি করে, যেখানে তার যদি কোনো ক্ষতি হয়, বিমাপত্রে বা চুক্তিতে উল্লেখিত যে কারণে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির কারণে সে বিমা পলিসিতে যে পলিসির টাকা থাকবে, সেই টাকা দিয়ে তাকে ঝুঁকি থেকে উত্তরণের এই মহৎ উদ্দেশ্যই আসলে বিমা নামে অভিহিত করা হয়। আচ্ছা, তাহলে আমরা অগ্নিবিমা কাহিনীটা বুঝলাম। অগ্নিবিমা মোট কথা হচ্ছে যে অগ্নিবিমা হচ্ছে আগুনের দ্বারা সৃষ্ট কোনো ক্ষতির কারণে যদি আমাদের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতির থেকে আমরা মোকাবেলা করার জন্য বিমা কোম্পানির বা বিমাদাতার পক্ষ থেকে বিমা গ্রহীতার নির্দিষ্ট প্রিমিয়ামের ফলে এই বিমার ঝুঁকির ব্যবস্থাপনা বা ঝুঁকি একটা বন্টনের যে ব্যবস্থা করে থাকে, সেটাই হচ্ছে অগ্নিবিমা। এখন কথা হচ্ছে এই অগ্নিবিমার মধ্যে যে অপরিহার্য উপাদানগুলো আছে, আমরা সেই অপরিহার্য উপাদানগুলো নিয়ে একটু কথা বলব। দেখো, তাহলে আমাদের অগ্নিবিমার অপরিহার্য উপাদানগুলো কি কি আছে আমরা এগুলো সেই দেখি। অগ্নিবিমায় প্রধানত দুই ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে সাধারণ উপাদান, আরটা হচ্ছে বিশেষ উপাদান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাধারণ উপাদানের মধ্যে কি কি আছে যা না থাকলে একটা অগ্নিবিমা হবে না। আমরা এখন এগুলো সেগুলো দেখি। প্রথমে যেটা থাকবে, তোমার একাধিক পক্ষ থাকবে। আমি আগে একটু লিখি, তারপর আমি তোমাদের সাথে এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে তোমার একটা প্রস্তাব, যেটা অন্যান্য বিমার ক্ষেত্রে যেটা থাকে আর কি, সেটাই থাকবে। প্রস্তাব ও স্বীকৃতি থাকতে হবে, তারপর হচ্ছে বৈধ প্রতিদান থাকতে হবে, বৈধ প্রতিদান। তারপর অবশ্যই যেটা হবে যে বিমা যে থেকে চুক্তি, তাই চুক্তি সম্পাদনের একটা যোগ্যতা থাকতে হবে, চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকবে। তারপরে ধরো দায় দায়িত্ব থাকবে এবং দুই পক্ষেরই দায় দায়িত্ব থাকতে হবে। একদম নির্দিষ্টতা থাকতে হবে। নির্দিষ্টতা বলতে আমরা বুঝি, আচ্ছা আমি এটা পুরোটা লিখি, একদম নির্দিষ্টতা থাকতে হবে। আরেকটা যেটা থাকতে হবে, আরো যে ব্যাপারগুলো থাকে সেগুলোই আমরা অন্যান্য নামে এটা লিখি, আরো যে ব্যাপারগুলো থাকে সেগুলো। আর বিশেষ উপাদানের মধ্যে কি কি থাকে আমি তো সেগুলো লিখি, তারপরে আমরা আলোচনায় চলে যাব। প্রথমে থাকতে হবে বিমাযোগ্য স্বার্থ, তারপরে তোমার থাকতে হবে ক্ষতিপূরণের চুক্তি, তারপরে থাকতে হবে একদম চূড়ান্ত সদিশ্বাস, চূড়ান্ত সদিশ্বাস।
তোমার প্রত্যক্ষ নিকটতম কারণ থাকতে হবে। আমি প্রত্যক্ষ কারণ লিখি, প্রত্যক্ষ কারণ মানে যে কারণের জন্য তোমার এটা দিতে হবে। স্থলাভিষিক্তকরণ অবশ্যই লিখিত ও অলিখিত যে শর্তাবলী থাকবে সেগুলো পালন করতে হবে। অলিখিত শর্তাবলী। আরেকটা যেটা হচ্ছে আনুপাতিক অংশ প্রদান। আচ্ছা, এইবার তোমরা একটু বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবে আমি একটু লিখেছি। আমি এখন এগুলো তোমাদের সাথে আলোচনা করব। অগ্নিবিমার ক্ষেত্রে যে অপরিহার্য উপাদানগুলো না থাকলেই না, সেগুলি হচ্ছে অগ্নিবিমার অপরিহার্য উপাদান। এখন কথা হচ্ছে অগ্নিবিমায় কি কি ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে সাধারণ উপাদান, আর একটা হচ্ছে বিশেষ উপাদান। সাধারণ উপাদানগুলো কি? প্রথমে একাধিক পক্ষ, আমি একটা একটা করে বলছি, তোমরা একটু খেয়াল করে শোনো। অবশ্যই অগ্নিবিমার ক্ষেত্রে একাধিক পক্ষ থাকতে হবে। এক পক্ষ যে দাতা, বিমা দাতা হবে, আর এক পক্ষ নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সেই বিমাটা অগ্নিবিমা গ্রহণ করবে, সেটা হচ্ছে গ্রহিতা। তার মানে এখানে দুইটা পক্ষ, একটা হবে দাতা আর একটা হবে গ্রহিতা। প্রস্তাব ও স্বীকৃতি। এক পক্ষ প্রস্তাব দিবে, বিমা দাতা বিমাকারী অবশ্যই প্রস্তাব দিবে এবং বিমা গ্রহিতা স্বীকৃতির মাধ্যমে এই বিমা গ্রহণ করবে। তারপর হবে কি? বৈধ প্রতিদান। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া কোনো চুক্তি, প্রতিদান ছাড়া কোনো চুক্তি হয় না। কিছু কিছু ব্যতিক্রম বলতে আমি বুঝলাম মায়ের সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, এগুলোর কোনো বিনিময় বা প্রতিদান হয় না। এইরকম কিছু ক্ষেত্র ছাড়া, আমাদের বৈধ কোনো প্রতিদান ছাড়া কোনো চুক্তি হবে না। তার মানে এক পক্ষ মানে যে প্রিমিয়ামের বিনিময়ে অবশ্যই বিমা দাতা এবং বিমা গ্রহীতার মধ্যে একটা প্রতিদান থাকতে হবে এবং সেটা অবশ্যই বৈধ হতে হবে। চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে হচ্ছে, ধরো আমি যে যোগ্যতাকে চুক্তি সম্পাদনের যোগ্যতাগুলো লাগে সেগুলো তো ডেফিনেটলি থাকতে হবে। তাছাড়া দেখা গেল আমি এমন একটা সম্পদের জন্য আমি চুক্তি করলাম যে সম্পদের আদৌ আমি মালিক না, তাহলে কি হবে? আমি কিন্তু সেই চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি হলাম না। তার জন্য আমাদেরকে অবশ্যই চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। তারপর দায় দায়িত্ব, এবং অবশ্যই বিমা দাতা এবং বিমা গ্রহীতা দুজনের মধ্যেই কিন্তু একটা দায় দায়িত্ব থাকতে হবে। যদি এমন হয় যে আমি একটা বিমা করছি, কোনোভাবে ফেলে রাখলাম, বা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বা বিমা গ্রহীতা যদি মনে করে আমার কিছু হইলে তো তারা দিবেই, এইটা কিন্তু হতে পারে না। এটা হচ্ছে যে দুজনকে দায়িত্ব থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা জুয়া বা বাজি ধরা হয়ে যাবে। তখন কিন্তু এটা আর তোমার চুক্তি থাকবে না, যেটা আমরা অগ্নিবিমার ক্ষেত্রে বলি। তারপরে ধর নির্দিষ্টতা বলতে পারি আমাদের যেহেতু একটা চুক্তির মাধ্যমে অগ্নিবিমা হচ্ছে একটা চুক্তি। তো চুক্তির মাধ্যমে, চুক্তিতে যেটা হয় যে অবশ্যই আমাদের নির্দিষ্ট থাকতে হবে। যেমন ধরো আমি এই ডাস্টারটার জন্যই আমি একটা বিমা করলাম, আমাকে চুক্তিতে উল্লেখ হবে কি কি কারণে এই ডাস্টারটা আমার আগুনে পুড়ে গেলে আমি সেই বিমার যে দাবিটা, মানে যে বিমা প্রিমিয়ামটা বা বিমার যে দাবি, যে টাকাটা আমি পাবো, ক্ষতিপূরণটা পাবো, যদি লিখিত উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমি পাবো না। এখন আমি কতটুকু পুড়লে পাবো সেটাও আমার নির্দিষ্ট থাকতে হবে। কোন সময়ের মধ্যে পুড়লে আমি পাবো তাও থাকতে হবে। ধরো আমি এই ডাস্টারটা আমি আগামী 1 মাসের জন্য এটা বিমা করলাম, যদি 1 মাসের মধ্যে আমার এই ডাস্টারটা কোনোভাবে পুড়ে যায়, এরকম কিছু হয়, তবে কিন্তু আমি ক্ষতিপূরণ পাবো, না হলে কিন্তু পাবো না। এরকম কিছু নির্দিষ্ট থাকতে হবে। আরও যে ব্যাপারগুলো থাকে সেগুলো থাকতে হবে। বিমাযোগ্য স্বার্থ থাকবে, দুজনের মধ্যে চূড়ান্ত বিশ্বাস থাকতে হবে, এগুলো থাকবে। আর বিশেষ উপাদানগুলো কি কি দেখো। প্রথমে বিমাযোগ্য স্বার্থ, যেটা বলছিলাম যে দুই পক্ষের মধ্যে অবশ্যই বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বিমা গ্রহীতা যদি ওই মানে বিমা করলো কিন্তু ওই সম্পদের উপর তার কোনো স্বার্থ থাকলো না, তখন কিন্তু এটা হবে না। তার মানে অবশ্যই বিমাযোগ্য স্বার্থ হবে। ক্ষতিপূরণের চুক্তিটা আমি একটু সুন্দর করে যদি বলি তাহলে বুঝতে পারবা। আমরা বিমা করি কিন্তু ক্ষতিপূরণ হওয়ার জন্য। আমরা যখন বিমা করি, বিমায় আমরা উল্লেখ থাকে যে যদি কোনো দুর্ঘটনায় আমাদের পণ্যটা ক্ষতিগ্রস্ত হয়, আমরা যেন নিঃশেষ হয়ে না যাই, মাঠে বসে না যাই, আমরা যাতে পুনরায় আমাদের অর্থনৈতিক জায়গাকে সচল রাখতে পারি, আমরা যাতে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম একটা ক্ষতিপূরণের জন্য কিন্তু বিমা চুক্তি করা হয়। তার মানে
এইটা ক্ষতিপূরণের চুক্তি হবে। অনেকে কি কেন এটা ক্ষতিপূরণের চুক্তি না বলে এরকম বলা হইলো, ধরো অনেক সময় হয় কি অনেক সময় দেখা যায় যে আমি চুক্তি করলাম এটা, ধরো আমি প্রিমিয়াম আমি এটার জন্য চুক্তি করলাম 100 টাকা, কিন্তু ক্রমে দেখা গেল আমার এই পণ্যটার দাম অনেক কমে গেল, বাজার মন্দা। অনেক সময় ব্যক্তিরা নিজেও একদম মানে খুবই শুনতে খারাপ শোনা যাচ্ছে, অনেক সময় নির্দিষ্ট লাভের জন্য বা চিন্তা করে যদি এটা পুড়ে যায়, এখন আমি যদি এটা বাজারে বিক্রি করি এটা দাম 60 টাকা হয়ে গেছে, মানে 40 টাকা লস হবে। সে কি করলো, কোনোভাবে মানে বিকৃত মানসিকতাই বলবো, সে বিকৃত মানসিকতা লোভে এটা পুড়িয়ে দিল। এখন যদি সে এরকম দাবি করে তখন কিন্তু এটা নৈতিকভাবে যায় না, এরকম অনেকে করে। এই জন্য এটা করা যাবে না। এটা করা মানে হচ্ছে কি, এটা একটা জুয়া বা একটা বাজির মতো একটা ব্যাপার, একটা নোংরা ব্যাপার হয়ে যাবে। কিন্তু বীমা একটা মহৎ উদ্দেশ্যে করা, তোমাকে ক্ষতি থেকে যেন তুমি উত্তরণ ঘটাতে পারো, তোমাকে একটা সাহায্যের মতো একটা ব্যাপার হওয়া। এই ধরো এই ডাস্টারটার জন্য আমার 100 টাকা প্রিমিয়াম দেওয়া আছে, কোনো ক্রমে আমি কোনোভাবে এমন চুক্তি করতে পারবো না যে এটার দাম 100 টাকার বেশি হতে পারে। আমার বিমার মানে এই ক্ষতিপূরণটা এমন হবে যেন সে আমি আগে যেরকম অবস্থায় ছিলাম, আমি আগুন লাগার আগে আমি যেন মানে আর কিছু না হোক অন্তত তার চাইতে খারাপ না হই বা তার চাইতে কাছাকাছি রকম থাকি, আমি অনেক খারাপ অবস্থা যেন ফিরে না যাই। এরকম একটা ক্ষতিপূরণের চুক্তির জন্যই কিন্তু বিমা চুক্তিটা করা। তারপর যেটা চূড়ান্ত সদিশ্বাস, দুইটা পক্ষের মধ্যে অবশ্যই বিশ্বাস থাকতে হবে। কখনো যদি এমন না হয় যে আমি ভাববো যে বিমা গ্রহীতা সে একটা মানে একটা কি বলবো, একটা হিতকারী মন নিয়ে মানে আমার কাছে আসছে, আমি তাকে যেন কখনো অকল্যাণকর মনে না করি। আবার বিমা গ্রহীতাও যাতে ভাবে যে বিমা কোম্পানি আমার বিপদে আমার পাশে দাঁড়াবে এবং তাকে যেন দাঁড়ায়, এইরকম একটা বিশ্বাস দুজনের মধ্যে থাকতে হবে। প্রত্যক্ষ কারণটা কি, ধরো আমি এটা বিমা করলাম যে এটা যদি আগুনে পড়ে যায় তাহলে আমি বিমার টাকা পাবো। এখন যদি এই আগুনে পড়ার কাছাকাছি কোনো ঘটনা ঘটে, আগুনে পুড়লে বন্ধ করে এরকম, তবে কিন্তু আমি বিমা দাবি পেতে পারি। একটা আদালতের একটা রায় বলি, এরকম একটা ছিল যে এক মহিলা, ভদ্রমহিলা তার গয়নাগুলো একটা চুক্তি করেছিল যে আমার এই গয়নাগুলো যদি আগুনে পড়ে যায় তাহলে সে মানে পাবে। সে চুলার নিচে কোনোভাবে গয়নাগুলোকে মানে হয়তো একটু চুলার নিচে তাপে বা কিছু একটা করার জন্য দিয়েছে, তো দিয়ে সে চলে গেছে, তার আর মনে নাই। যখন তাকে চুলা আগুন ধরালো তার গয়নাগুলো পুড়ে গেল। যখন সে ক্লেম করলো যে আমাকে আমার গয়না টাকা দেওয়া হোক, বিমাকারী কোম্পানি কিন্তু অস্বীকৃতি জানালো। অবশেষে বিষয়টা আদালতে গড়ালে আদালত রায় দিল যে এটাকে মানে একে তো সে তো আর ইচ্ছা করে করে নাই, আর এটা খুব কাছাকাছি একটা কারণ যে আগুনের পুড়ে যায়। আদালত কিন্তু তাকে বলেছে যে আপনি এটা মানে বিমা দাবি পূরণ করার জন্য। তো এরকম কাছাকাছি কারণ হবে স্থলাভিষিক্তকরণ নীতি। স্থলাভিষিক্তকরণ নীতি হলো, ধরো এই ডাস্টারটার দাম 100 টাকা, আমি 100 টাকায় বিমা দাবি করেছি। বিমা দাবি করার ফলে ধরো আমার এখানে আমার অর্ধেক পুড়ে গেছে আর অর্ধেক পুড়ে নাই, এমন অবস্থা যখন আমি বিমা কোম্পানির কাছে বলবো আমার এটার জন্য আমার টাকা, আমার বিমা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে বিমা দাবি পূরণ করার জন্য, বিমা কোম্পানি যদি এটা পূরণ করে তাহলে এইটার উপরে আমার আর কোনো অধিকার থাকবে না, তখন এই ডাস্টারের উপরে সম্পূর্ণ অধিকার হবে বিমা কোম্পানির। এটাকে বলে স্থলাভিষিক্তকরণ নীতি। তারপর যেটা আছে লিখিত অলিখিত শর্তাবলী। লিখিত শর্তাবলী অবশ্যই পালনীয়, অলিখিত শর্তাবলী কি সেগুলো আমরা একটু পরে আলোচনা করব, এগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে আনুপাতিক অংশ প্রদান। আনুপাতিক অংশ প্রদান ব্যাপারটা হচ্ছে এমন যে একটা প্রোডাক্টের উপরে বা একটা পণ্যের উপরে একটা কোম্পানি না হয়ে একাধিক কোম্পানি তার ঝুঁকি বহন করে। ধরো আমার এইটার দাম বললাম, তো আমার ডাস্টারটা দিয়েই বলি, ডাস্টারটা ধরো আমার 100 টাকা, 100 টাকাতে আমি 2টা বা 3টা কোম্পানির সাথে চুক্তি করেছি আমার এটা পুড়ে গেলে আপনারা আমাকে 100 টাকা ক্ষতিপূরণ দেবেন। যখন এটা পুড়ে বা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, তখন এই যে 3টা কোম্পানির সাথে আমি চুক্তি করলাম, সেই 3টা কোম্পানি আমাকে আনুপাতিক হারে 3 জনে মিলে তখন আমাকে এই 100 টাকা ক্ষতিপূরণ দেবে। এটা হচ্ছে আনুপাতিক অংশ প্রদান। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অগ্নিবীমার অপরিহার্য উপাদান এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ছেলেরা তোমরা একটু দেখে নাও এখানে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের জন্য, যে অগ্নিবীমা কি, অগ্নিবীমার অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো। আমরা তখন অগ্নিবীমাকে এবং অগ্নিবীমার অপরিহার্য উপাদানগুলো আমরা অবশ্যই এইভাবেই দিয়ে দিব।
আচ্ছা আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু দেখো, একটু বোর্ডটা দেখলে আমার মনে হয় একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরীক্ষায় আসলে আমরা সুন্দর করে এভাবে দিয়ে তারপরে আমাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলাদা করে আমরা যেটুকু বুঝি সেটুকু সুন্দর করে বিস্তারিত লিখে দিব। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের ছিল যে আমাদের যদি আমরা আমাদের যে অব্যক্ত যে শর্তাবলীগুলো থাকবে, আমরা সেই শর্তাবলীগুলো একটু দেখবো, যে ব্যাপারগুলো আমাদের না থাকলেও না, সেই শর্তাবলীগুলো কি আমরা একটু সেগুলো দেখব। অপ্রকাশিত যে শর্তগুলো থাকে সেটা আমি এটা মুছে ফেলতে যাচ্ছিলাম। আচ্ছা, আমি তোমরা মনে হয় এটা দিয়ে রেখে দিয়েছো, আমি এবার একটু মুছে ফেলি। আমি অব্যক্ত শর্তাবলীগুলো কি কি আছে আমরা একটু সেটা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, অগ্নিবীমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলী কি আমরা একটু সেগুলো দেখি। অগ্নিবীমার ক্ষেত্রে অব্যক্ত বা অনুক্ত যে শর্তাবলীগুলো আছে, কয়েকটা শর্ত আছে, আমরা সেই শর্তগুলো একটু দেখি। প্রথমে যেটা আছে, একদম সম্পত্তির বিদ্যমানতা থাকতে হবে। আমি একটু লিখি, তারপর আমি তোমাদেরকে এটা সম্পর্কে যাবতীয় যা বলা সেটা বলবো। তারপরে হচ্ছে বীমাকৃত যে সম্পত্তি থাকবে তার একদম সুনির্দিষ্ট থাকতে হবে। তারপরে বীমাযোগ্য স্বার্থ থাকবে, বীমাযোগ্য স্বার্থ, সদিশ্বাস, চূড়ান্ত যেটা পড়ে আমরা বলি সদিশ্বাস, সেটা অবশ্যই থাকবে। আর একটা থাকতে হবে তোমার শনাক্ততা। আচ্ছা, এই পাঁচটা অব্যক্ত শর্ত যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে। এটা আমাদের ভারতীয় একজন লেখক আমাদের তার বইতে এই সুন্দর করে, এটা এম এন মিশ্র, তার বইতে এই বীমা কোম্পানি বীমার এই যে অব্যক্ত শর্তগুলো এগুলো দেওয়া আছে। আচ্ছা, অগ্নিবীমার ব্যক্ত শর্তাবলী তো অবশ্যই আমাদের লিখিত যে চুক্তি থাকবে সেই চুক্তিতে কিন্তু উল্লেখ থাকবে, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো চুক্তিতে লেখা থাকে না, কিন্তু সেটা অবশ্যই পালনীয়, না বললেও সেগুলো করতে হয়। যেমন আমি তোমাদের ছোট্ট উদাহরণ দিই, যেমন আমাদের বাসে যখন আমরা উঠি আমাদের কিন্তু আমরা নির্দিষ্ট দূরত্বে ভাড়া প্রদান করব, এইটা কিন্তু মানে আমাদের ধর লেখা থাকে বাসে যে আমাদের ঢাকা থেকে গুলিস্তান থেকে মতিঝিল বা মিরপুর থেকে গুলিস্তান ধরো 10 টাকা বা 20 টাকা ভাড়া, হ্যাঁ এটা লেখা থাকে। কিন্তু আমরা যখন বাসে উঠি তখন কিন্তু আমরা এই শর্তটা মেনেই উঠি যে এই দূরত্বে গেলে আমাকে এই ভাড়াটা দিতে হবে, আমাকে একটা আসন নিয়ে বসতে হবে, আমাদের কিন্তু 2টা আসন নিয়ে বসা যাবে না। তোমার কি এগুলো লেখা থাকে না, কিন্তু আমাদের এগুলো অবশ্যই পালন করতে হয়। তো সেই রকম কিছু বিষয়, যেমন প্রথমে সম্পত্তির বিদ্যমানতা, মানে প্রথমে আমরা যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি সম্পর্কে আমরা যে চুক্তি করব সেই চুক্তির অবশ্যই আমাদের বিদ্যমানতাটা থাকতে হবে, যে সম্পত্তি অবশ্যই থাকবে। তারপর যেটা বীমাকৃত সম্পত্তির সুনির্দিষ্টতা, সুনির্দিষ্ট মানে হচ্ছে বীমাকৃত সম্পত্তি। ধরো আগে একটা সময় ছিল যখন অগ্নিবীমা চালু হয়েছিল তখন সেটা দালান কোঠা, বিল্ডিং বা এইরকম কিছু সম্পদের জন্য ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের পণ্য নষ্ট হয়ে যায়, প্রোডাক্ট নষ্ট বা আরও অনেক কিছু নষ্ট হতে পারে। তো এই জন্য এখন আমরা কি জন্য বীমা করতেছি সেটা লেখা থাকবে, আমরা কি দালান কোঠার জন্য বীমা করতেছি নাকি আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জন্য, সেটা একদম সুনির্দিষ্ট করে আমাদের চুক্তিতে মানে একদম নির্দিষ্ট থাকতে হবে। তারপরে বীমাযোগ্য স্বার্থ, অবশ্যই বীমাযোগ্য স্বার্থ কি তোমাদেরকে বলেছি, আমাদের বীমাযোগ্য স্বার্থ অবশ্যই থাকতে হবে। তারপর চূড়ান্ত সদিশ্বাস থাকতে হবে, একটা সদিশ্বাসের একটা সম্পর্ক, বীমা চুক্তির সম্পর্কে মানে হচ্ছে বীমা গ্রহীত এবং বীমাদাতার মধ্যে একটা চূড়ান্ত সদিশ্বাসের সম্পর্ক। শনাক্ততা, আচ্ছা শনাক্ততা মানে হচ্ছে আমরা এখানে এতগুলো জিনিস আছে, আমরা এতগুলো জিনিসের জন্য বীমা করলাম না, আমাদের জিনিস পড়ে গেছে, আমার তার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে, তার নির্দিষ্ট তার এরকম করেই কিন্তু আমাকে বীমা চুক্তিটা করতে হবে, এবং এই প্রোডাক্টের জন্য কিন্তু আমরা পাবো এগুলোও কিন্তু উল্লেখ থাকতে হবে।
তো এই হচ্ছে আমাদের অব্যক্ত কিছু শর্ত, আমরা এগুলো অবশ্যই একটু পড়বো। আর তারপর যেটা আছে আমাদের 3 নম্বর, আমি একটু বোর্ড থেকে সরে যাচ্ছি, তোমরা দেখতে পাবে অগ্নিবিমান ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলীগুলো কি কি আছে আমরা সেগুলো একটু দেখছি। প্রথমে সম্পত্তির বিদ্যমানতা থাকতে হবে, বিমানকৃত সম্পত্তি সুনির্দিষ্ট থাকতে হবে, বিমানযোগ্য স্বার্থ, সদিশ্বাস এবং শনাক্ততা। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অগ্নি ঝুঁকি। অগ্নি ঝুঁকি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অগ্নি ঝুঁকি। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে অগ্নি ঝুঁকি কি? অগ্নি ঝুঁকি হচ্ছে আগুন লেগে আমাদের যে সম্পত্তির যে অপচয় হয়, যে খরচ হয়, বা সম্পত্তি যে পুড়ে যায়, নষ্ট হয়, এই যে ঝুঁকি মানে রয়ে যায়, এটাই এই ঝুঁকির বিপক্ষে আমরা যে বিমাটা করি সেটাই হচ্ছে অগ্নি ঝুঁকি বিমা। আসলে সত্যি কথা বলতে এই অগ্নি ঝুঁকির বিপরীতে কিন্তু আমরা বিমা করি, আমাদের কিন্তু অন্য কিছু নাই। ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা প্রচলিত সেটাই হচ্ছে আমাদের অগ্নি ঝুঁকি। এখন এই অগ্নি ঝুঁকিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক, এটা তো একদম প্রকৃতিগতভাবে তৈরি হয়। আরেকটা যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে নৈতিক ঝুঁকি। আচ্ছা, প্রাকৃতিক ঝুঁকি, আরেকটা হচ্ছে নৈতিক ঝুঁকি। আচ্ছা, এইবার বলি, দেখো প্রাকৃতিক ঝুঁকি যেটা একদম প্রকৃতিগতভাবেই যেটা আগুন লেগেছে, যেখানে আমাদের কারো কিছু করার নেই, সেগুলো হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি। আর নৈতিক ঝুঁকিটা হচ্ছে বিকৃত মানসিকতার একটা বহিঃপ্রকাশ। আসলে এর বাইরে আর কিছু বলা নাই। দেখো একটা মানে তোমার ক্ষতিপূরণের একটা 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 ভালো একটা প্রসিডিউরকে শুধুমাত্র মানুষের কিছু বিকৃত মানসিকতার, লোভী মানসিকতার কবলে পড়ে মানুষের এগুলা এই ঝুঁকিটা আসলে পুরোপুরি প্রাকৃতিক হতে পারছে না। আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তার আগে চলো আমরা দেখে নিই যে প্রাকৃতিক ঝুঁকিগুলো আমাদের কি কি আছে। যেমন একটা আমরা কি কি আছে যেগুলো মানে এই প্রাকৃতিক ঝুঁকিতে মানুষের কোনো হাত নাই, এটা দৈব দুর্বিপাক, যে কোনো সময় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই ধরনের আসলে সত্যি কথা বলতে অগ্নি বিমাটা আমাদের এই প্রাকৃতিক ঝুঁকির ফলেই কিন্তু আসলে আমাদের অগ্নি বিমাটা করি। তো আমরা দেখি যে আমাদের প্রাকৃতিক ঝুঁকিতে কি কি আছে, আমরা এগুলো সেগুলো দেখি। প্রথমে কথা হচ্ছে বিষয়বস্তু দাহ্য প্রকৃতি। বিষয়বস্তু দাহ্য প্রকৃতি মানে এমন কিছু, আমি আগে বিষয়গুলো লিখি যে আমাদের প্রাকৃতিক ঝুঁকিগুলো কি কি, তারপর আমি তোমাদের সাথে এগুলো আলোচনা করব। তারপরে হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, আমি এগুলো খুব সংক্ষেপে তোমাদের পরবর্তীতে একটু বলবো। তারপরে যেমন হচ্ছে ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, কিছু বিপজ্জনক প্রক্রিয়াও থাকে, সেগুলো আমরা একটু লিখছি বিপজ্জনক প্রক্রিয়া। তারপর হচ্ছে যেমন ত্রুটিপূর্ণ কিছু বিভাগ থাকে, বিভাগ বা বিন্যাস আমরা যা বলি। আচ্ছা, আবার একটা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য অনেক সময় আমাদের কিছু পাওয়া যায় না, সেটাই নির্বাপনের উপাদানের অভাব আমরা লিখতে পারি, নির্বাপনের উপাদানের অভাব। আচ্ছা, খেয়াল করো প্রাকৃতিক ঝুঁকিগুলো কি কি। প্রথমে হচ্ছে বিষয়বস্তু দাহ্য প্রকৃতি, আর হচ্ছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো। আচ্ছা, বিষয়বস্তু দাহ্য প্রকৃতি কি সেটা বলি। যেমন কিছু কিছু আমার প্রোডাক্টে আছে যেগুলো আসলে যে কোনো সময় আগুন জ্বলতে পারে, যেমন আমি পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু একটু অসাবধানতা হলেই মানে আগুন ধরতে পারে। তার মানে কি এটা এগুলোর নেচারই এরকম যে এটা আগুন ধরতে পারে। এটা দাহ্য প্রকৃতি। ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, অনেক সময় আমরা দালান কোঠা নির্মাণ করি কিছু কিছু অনেক ত্রুটিপূর্ণভাবে, হ্যাঁ, এই কারণে কিন্তু আগুন লেগে যেতে পারে। ধরো তারে একটা সংযোগ হয়ে গেল, ওখান থেকে একটা বিস্তার একটা ঘটনা করতে পারলো, একটা গ্যাসের লাইনে মনে কোনো প্রবলেম হতে পারলো। এই যে এগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো। তারপর ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা মানে ধর একটা কি বলবো, এই তাপচাপ বা যে একটা আগুনে যে তাপচাপের ব্যাপার থাকবে, সেগুলো যখন ঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয় বা ত্রুটিপূর্ণ থাকে তখনই কিন্তু আগুন লাগতে পারে। তারপর হচ্ছে বিপজ্জনক প্রক্রিয়া, কিছু কিছু প্রক্রিয়াই আছে খুবই বিপজ্জনক।
এই যে এর মাধ্যমে যে আমাদের অগ্নি ঝুঁকির পরিমাণটা অনেক বেড়ে যায়। তারপরে ত্রুটিপূর্ণ বিভাগ বিন্যাস, এটা কেমন, ধরো একটা বিল্ডিং যদি আমরা করি লম্বালম্বি করি, তখন আগুন লাগলে কিন্তু লম্বালম্বি পুরোটাই পুড়ে যায়, কিন্তু তার যদি অনেক শাখা পোশাখা থাকে হাতে ডানে বা এদিকে, তখন কিন্তু ক্ষতিটা কম হয়। তো এই কারণে কিন্তু আমাদের অনেক অগ্নি ঝুঁকি থাকে। আর এটা হচ্ছে অগ্নি নির্বাপন উপাদানের অভাব। হ্যাঁ, আমাদের আগুন লাগলে যে আগুনটা নেভাবো তার পর্যাপ্ত উপাদান আমাদের থাকে না, বা কিভাবে ইউজ করতে হয় আমরা এখনো সেটা জানি না। তো এই কারণে প্রাকৃতিক ঝুঁকি আমাদের থেকেই যায়। আর নৈতিক ঝুঁকিগুলো কি কি আমরা এবার একটু সেগুলো লিখি। অন্যের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা, অনেকে সেগুলোই, অন্যের সম্পত্তিতে অগ্নিসংযোগ। আচ্ছা, একটু ছোট হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি তাও বুঝতেছি না। আচ্ছা, তারপরে ধরো আছে তোমার নিজের সম্পত্তিতে মানুষ অগ্নিকাণ্ড করে, সেটাই আমি একটু বলবো কেন হচ্ছে নিজের সম্পত্তিতে অগ্নি সংযোগ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সতর্কতার অভাব, তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিছু অবহেলা থাকে, সেগুলো ইচ্ছাকৃত অবহেলা। আচ্ছা, তারপর যেটা আছে তোমার দাবি আদায়ের একটা তীব্র লোভও থাকে অনেক সময়, সেগুলো তীব্র দাবি আদায়ের লোভ। আচ্ছা, আমি এগুলো একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। নৈতিক ঝুঁকিটা কি সেটা তোমাদের আগেই বলেছি। যখন মানুষ প্রাকৃতিকভাবে মাঝে মাঝে লোভের বর্ষবর্তী হয়ে বা খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে বা এরকম কোনো মানে অগ্নিকাণ্ড ঘটায়, সেটাকে আমরা নৈতিক ঝুঁকি বলি। সত্যি বলতে এই নৈতিক ঝুঁকির কারণে কিন্তু আজ অব্দি এখন পর্যন্ত আমাদের যে অগ্নিবিমা পুরোপুরি প্রাকৃতিক হতে পারছে না। এটা মানুষের একটা বিকৃত মানসিকতার একটা ফল। এখন দেখো কি কি কারণে আমাদের এরকম মানে নৈতিক ঝুঁকিটা থাকে, আমি সেটা দেখি। অনেকে কি করে অন্যের সম্পত্তিতে অগ্নিসংযোগ, ধরো আমি কারো উত্থানে আমি খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো সম্পত্তিতে আগুন লাগাই দিতে পারি, এই কারণে নৈতিক ঝুঁকি বেড়ে যায়। তারপরে নিজের সম্পত্তিতে অগ্নিসংযোগ, ওই যে বললাম একটু আগে তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে অনেক সময় আমি নিজের দাবি আদায়ের জন্য নিজের সম্পত্তিতে আমি আগুন লাগাই দিতে পারি। হ্যাঁ, কেমন ধরো আমি বললাম যে এই কলমটার দাম আমি 10 টাকা করেছিলাম যখন বিমা করেছিলাম, কিন্তু দেখা গেলো বাজার ফল করলো এই কলমটার দাম এখন 6 টাকা। এই ক্ষতিপূরণের জন্য অনেক সময় নিজের সম্পত্তিতে আগুন লাগাই দেয়। তারপরে হচ্ছে সতর্কতার অভাব, অনেক সময় আমরা সতর্ক থাকি না, আসলে যে জিনিসটা যেখানে মেনটেন করতে হয় সেভাবে রাখি না, এই কারণে অগ্নিসংযোগ ঘটতে পারে। ইচ্ছাকৃত অবহেলা, যেটা বললাম তোমাদেরকে, যে অনেক সময় হয় না যে আমরা দুইটা বস্তু পাশাপাশি রাখলে আগুন লেগে যেতে পারে, তাও আমরা রাখলাম ইচ্ছাকৃতভাবে, এটা অবহেলা করলাম, ভাবলাম যে লাগবে না। হ্যাঁ, তো এরকম যে জিনিসগুলো যেটার পাশে যেটা রাখলে আগুন লাগার সম্ভাবনা থাকে না, তারপরেও সেগুলো কোনোভাবে রাখি, তখন আগুন যে ঘটতে পারে সেটাও হতে পারে। আর তীব্র আদায়ের মানে একটা লোভ, দেখো অগ্নিবীমা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় করা হয়। অনেক সময় হয় কিন্তু বীমা কোম্পানির কাছ থেকে আমি টাকা আদায় করবই, আমার মানে একটা নোংরা একটা মানসিকতা থাকে বা এরকম একটা লোভের একটা মানসিকতা থাকে, এখান থেকেও কিন্তু মানুষ এই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা এই প্রশ্ন যদি আসে অগ্নিঝুঁকি কি, অগ্নিঝুঁকির প্রকার আলোচনা করা, আমরা এইভাবে লিখে দেব। আবার খেয়াল করো, অগ্নিঝুঁকির প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি, একটা হচ্ছে নৈতিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকিগুলো কি কি? বিষয়বস্তু দাহ্য প্রকৃতি, ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, আর ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, বিপজ্জনক প্রক্রিয়া, ত্রুটিপূর্ণ বিভাগ বা বিন্যাস, অগ্নি নির্বাপনের উপাদানের অভাব। নৈতিক ঝুঁকি হচ্ছে অন্য সম্পত্তিতে অগ্নিসংযোগ, নিজের সম্পত্তিতে অগ্নিসংযোগ, সতর্কতার অভাব, ইচ্ছাকৃত অবহেলা অথবা তীব্র দাবি আদায়ের একটা লোভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অগ্নিবীমার 3টা প্রশ্ন পড়েছি। একটা হচ্ছে অগ্নিবীমা কি, অগ্নিবীমার অপরিহার্য উপাদান। আরেকটা পড়েছি অগ্নিবীমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলী কি, আর লাস্ট যেটা বললাম যে অগ্নিঝুঁকি কি, অগ্নিঝুঁকির প্রকারভেদ। 3টা প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, আমরা এই 3টা প্রশ্ন ভালো করে পড়বো। আমরা সেকেন্ড ক্লাসে অবশ্যই যেটা ক্লেম অ্যান্ড সেটেলমেন্ট আছে ফায়ার ইন্স্যুরেন্সের, আমরা সেগুলো পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো।
এবং ভালো থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।